পুলিশ ফাইল। কত বদলে গেছে চারদিকটা না? বদলাবে তো বটেই। দেখতে দেখতে যে 25টা বছর কেটে গেল। তাও চলে তো এলাম, কিন্তু ঘর বাড়িগুলো আছে নাকি কেউ দখল করে নিয়েছে কিছুই তো জানি না। না না, আমি খোঁজ খবর নিয়েছি, সব ঠিক আছে। তুই একটু নতুন করে গুছিয়ে নিতে হবে। আচ্ছা, আমাদেরকে সবাই ভুলে গেছে বলো? তাই তো মনে হয়। এতদিন পর এই পুরনো কথা কে মনে রেখেছে বলো? তবু আমার যেন খুব ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? যদি আবার কিছু হয়। না না, কি হবে? দেখো, সব ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নেই। তবু ফেরার সিদ্ধান্তটা আরেকবার ভেবে নিলে হতো না? হ্যাঁ, তাও ঠিক। আসলে কি জানো, আমার আর না এই ঘর বাড়ি ছেড়ে দূরে থাকতে ইচ্ছে করছিল না। আমি শুধু চিন্তা করছি আমার বাড়ির কথা। ওরা সবাই হয়তো ভাবছে আমি মরেই গেছি। সব কেমন যেন ওলট পালট হয়ে গেল। ঠিক আছে, এখন চলো, আবার সব নতুন করে শুরু করতে হবে। চলো। এইবার অনিতা না? হ্যাঁ, তাই তো, ওরা বাড়ি ফিরে এলো। কি দেখছো? না, কিছু না। আবার পুরনো সব কথা মনে পড়ছে, তাই তো? হ্যাঁ। আমরা যা করলাম ঠিক করলাম তো? দেখো, এসব কথা ভেবে আর কোনো লাভ নেই। যা হওয়ার তা হয়ে গেছে। তার চেয়ে চলো না, আমরা আবার সব নতুন করে শুরু করি। স্যার, ওইদিকে বাড়ি স্যার। আমার না বড্ড খিদে পেয়েছে গো। তুমি এদিকটা একটু গুছিয়ে নাও, আমি বাজার থেকে কিছু খাবার দাবার কিনে আসি। ঠিক আছে, আসছি।
তুমি তাই যাও। অনেক খাওয়া দাওয়া হয়েছে, এবার চলুন বাকি জীবনটা জেলের হাওয়া খাবেন। আর পালাবার চেষ্টা করবেন না। 25 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন, আপনাদের খেলা শেষ। এবার চলুন থানায় চলুন। কি হলো, ভালো কথায় আসবেন নাকি এই বয়সও টানতে টানতে নিয়ে যেতে হবে? সেটা কি ভালো হবে? চলুন। চলুন স্যার, নিয়ে চলুন। আর পালাতে পারছি না, আর পারছি। নিয়ে যান স্যার, নিয়ে যান, এদের ফাঁসি দিন স্যার। কি ভেবেছিলি তোরা পালিয়ে পার পেয়ে যাবি? বয়স হয়েছে, সেই ক্ষমতা নেই, তাই পুলিশকে খবর দিয়েছি। নইলে তোদের দুজনকে আমি নিজে শাস্তি দিতাম। আপনি শান্ত হন। স্যার, রাগে আমার রক্ত ফুটছে, তবুও আইন আমরা নিজের হাতে তুলে নেব না। নিয়ে যান স্যার, নিয়ে যান, কিন্তু কিন্তু দেখবেন আবার যেন পালাতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না। সার্কেল, নিয়ে চলো আমাদের। কে এই বৃদ্ধ বৃদ্ধা? কি তাদের অপরাধ? কেন তাদের পুলিশ অ্যারেস্ট করলো? কেনই বা তারা বিগত 25 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে? কি ঘটেছিল আজ থেকে 25 বছর আগে? জানি এইসব প্রশ্নগুলোই আপনাদের মনে কোনো উকি মারছে, তাই তো? পুলিশ ফাইলসের আজকের এই পর্ব দেখলে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রসঙ্গত বলি, পুলিশ ফাইলস কোনো কাল্পনিক বিনোদনমূলক অনুষ্ঠান নয়। এটি সম্পূর্ণ বাস্তব ঘটনা নিয়ে চিত্রায়িত, যা শুধুমাত্র আপনাদের আগাম সতর্ক করার উদ্দেশ্যে। সাল 1992। গাইঘাটা চৌধুরী পরিবারের 3 ভাই, মিহির, রমেন এবং সোমেন। 3 ভাই বিবাহিত। 3 ভাইয়ের ব্যবসা আলাদা হলেও তারা কিন্তু একই সঙ্গে থাকতো, তাই পরিবারে বিভিন্ন কারণে ঝগড়া বিবাদ লেগেই থাকতো জায়দের মধ্যে। রোজ রোজ তোমাদের এই ফাইল ফরমাস খাটতে না আমার আর ভালো লাগে না। কেন বর্দি, তুমি কি একাই খাটছো এই সংসারের জন্য? আমি খাটছি না? হ্যাঁ, জানা আছে, সবই তো আমার ঘাড়ে চাপিয়ে দিস। আর আরেকজন কাজের ভয় মাঝে মাঝে বাপের বাড়ি গিয়ে বসে থাকে। বৌদি, কেন ওর নামে বাজে কথা বলছো? জানোই তো ওর মা অসুস্থ। জানি জানি, সব জানি, সবার সব কিছু আমার জানা আছে। একটু চুপ করবে? শান্তি মতো একটু খেতেও দেবে না? রোজ রোজ তোমার এই খিটমিট আর ভালো লাগে না। হ্যাঁ, সত্যি কথা বলি তো, ভালো লাগবে কেন? দেখো বৌদি, সংসারে তুমি তো শুধু কাজ করো না, অনিতাও তো সারাদিন খাটে। আর তাছাড়া সংসারে থাকতে গেলে কাউকে না কাউকে একটু বেশি কম কাজ করতেই হয়। আমার কি মনে হয় বলো তো, বর্দি মনে হয় আলাদা হতে চাইছে। সে ভাগ্য কি আর আমার আছে? বুঝলাম, তাহলে তাই হোক। দাদা, প্রতিদিন আর এই অশান্তি ভালো লাগছে না। আমার মনে হয় আলাদা হয়ে যাওয়াটাই ভালো। এই, তুই এসব কি বলছিস? বাবা মা চলে যাওয়ার পর 3 ভাই তো আমরা একসাথেই আছি। ভাই, তুই বৌদি কথা রাগ করিস না, তুই তো জানিস তোর বৌদি এরকমই। না না দাদা, দেখুন, আমার মনে হয় এইভাবে সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, তিক্ততা বাড়ছে। তার চেয়ে যদি আলাদা থাকা যায় তাহলে অন্তত সম্পর্কটা ভালো থাকবে। আমি এখন উঠছি। আর হ্যাঁ, তোরা যা পারিস কর, আমি কিন্তু এই বাবার ভিটে ছেড়ে কোথাও যাব না, এই বলে দিলাম। আমি উঠলাম। রমা, তুমি কিন্তু ভাইয়ে ভাইয়ে ভাঙন ধরাতে চাইছো। না, আমি কোনো ভাঙন ধরাতে চাইছি না, আমি একটু শান্তিতে থাকতে চাইছি। এই শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। কিছু ভাবলে? কি বিষয়? ওই যে আলাদা হওয়ার ব্যাপারে। না, ভাবিনি। তবে এবার মনে হয় ভাবতে হবে। আসলে কি জানো তো, এতদিন ধরে দাদা, ভাই, আমি
সুখ দুঃখে একসঙ্গে রয়েছি, ওদের ছেড়ে যেতে হবে ভাবলেই না মনের মধ্যে কেমন একটা কষ্ট হচ্ছে। কিন্তু বর্দি যা শুরু করেছে, তারপর তো আর আলাদা না হয়ে উপায় নেই। ঠিক আছে, দেখছি কি করা যায়। দেখো, আমিও চাই না তুমি তোমার দাদা ভাইদের থেকে আলাদা থাকো, কিন্তু আমার কি মনে হয় বলো তো, এতেই ভালো হবে। অন্তত ভাই ভাই বিবাদটা কমবে। আচ্ছা, তোমার তো কিছু জমানো টাকা আছে, আর আমারও কিছু গয়না আছে। আমরা যদি সব মিলিয়ে একটা জমি কিনে ছোট্ট একটা বাড়ি করি। হ্যাঁ, আমার হাতে একটা জমির সন্ধান আছে বটে। তাই নাকি? হ্যাঁ। কোথায়? এই তো শিবমণ্ডলের কাছে। ও আমাকে খদ্দের দেখতে বলেছিল, আর আমি যদি বলি তাহলে নিশ্চয়ই একটু কম দামে দেবে। তাহলে তুমি তাই যাও না গো। যাব, তবে তোমাকে নিয়ে যাব। ধুর, আমি আবার গিয়ে কি করব? আরে বাবা, তুমি গেলে একটু দরদাম করতে পারবে, আর সেটা তুমি আমার চেয়ে ভালোই পারো, তাই আর কি। ঠিক আছে, যাও, কিন্তু শোনো, এখনই এইসব কথা কাউকে বলার দরকার নেই। আগে সব ঠিক হোক। ঠিক আছে। হ্যাঁ, রমেন দা এসো। এই হচ্ছে আমার জমি। কি পছন্দ? ঠিক আছে। কি গো, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু দামটা একটু কম করতে হবে। দাম আমি রমেনদার জন্য কমই বলেছি, অন্য কেউ হলো তারও বেশি চাইতাম। ও, রমেনদাই বুঝি সব, আমার কথা কিছু না। দেখ শিব, তুই আমার অবস্থা তো জানিস। বাড়িতে অশান্তি হচ্ছে, তাই আলাদা থাকার কথা ভাবছি, নইলে। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু ওইসব কিন্তু টিন্তু জানি না। আর আমাদের তো শুধু জমি কিনলেই হবে না, একটা তো বাড়িও করতে হবে নাকি? হ্যাঁ, সে তো ঠিকই। তাই বলছি, ওই আমাদের সাধ্যে কুলায় এমন দামই দেব। বৌদি, আমার কিন্তু খুব লস হয়ে যাবে। তা না হয় আমার জন্য একটু লস করলে। ঠিক আছে বৌদি, তুমি যখন বলছো তোমার কথাই রইলো। রমেনদা, তাহলে তুমি রেজিস্ট্রিটা করে ফেলছো তো? হ্যাঁ, ঠিক আছে, দেখছি। আচ্ছা, তোমরা তাহলে জমিটা দেখে টেকে নাও ভালো করে, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কি কেমন দিলাম? এক ঝটকায় দাম কমিয়ে দিল। হ্যাঁ, ওই জন্যই তো তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আচ্ছা শোনো, আগে এই জমির সব কাগজপত্রগুলো বেশ ভালো করে দেখে নেবে, তারপর রেজিস্ট্রি করব, বুঝলে? ঠিক আছে, তাই হবে। এই শোনো না, হ্যাঁ, বলো। শোনো শোনো, ভাই। হ্যাঁ দাদা, ভেতরে আয়। বলছিলাম কি, কাগজপত্রগুলো সব ঠিকঠাক করে দেখে নিয়েছিস তো? এত টাকা দিয়ে জমিটা কিনলি, দেখিস পরে যেন কোনো ঝামেলা না হয়। আরে না না দাদা, শিব আমার সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা করবে না, এতদিনে চেনা জানা। শোন, হ্যাঁ, চেনা জানা যতই হোক, মানুষকে বিশ্বাস নেই। স্বার্থে ঘা পড়লে গলা টিপে দিতে পিছপা হবে না। আরে না না দাদা, শিব ওরকম নয় রে। দেখ না, ও এক কথায় জমিটার দাম এক ধাপে নামিয়ে দিল। আর জানিস তো, ওই আমার বাড়িটা করার ব্যাপারে ও ভীষণ সাহায্য করছে। হ্যাঁ দাদা, ছেলেটা কিন্তু বেশ ভালো। ভালো হলেই ভালো। যাক, তাহলে তোরা আলাদা হচ্ছিস। আলাদা কোথায় দাদা, এই তো পাশাপাশি। তবুও হাড়ি তো ভাগ হলো। জানি তোর বৌদি একটু খিটমিট করে,
ও, এখন সব দোষ আমার? আমি কি ওদের একবারও বলেছি আলাদা বাড়ি করে চলে যেতে? কি রে মেজো, বল। না না বৌদি, তা নয়। বুঝি বুঝি, সব বুঝি। থাক, তবু তোরা সুখে শান্তিতে থাকতে পারবি। আমার খিটমিট তো আর সহ্য করতে হবে না। বৌদির মনে একটু খারাপ লাগলো। তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি তোর বৌদিকে বুঝিয়ে দেবো। আসি তাহলে। হ্যাঁ আয়। আসি। শোনো অনিতা, তুমি না কাল বেলার দিকে গিয়ে একটু বাড়িটা দেখে এসো। আমরা না থাকলে মিস্ত্রিরা কিন্তু ফাঁকি দেবে। আরে বাবা যাবো, তুমি অত চিন্তা করো না তো। ঠিক আছে। ভাই এই দিকটা ভালো করে জল দাও, দেখো যেন শুকনো না থাকে। আটি দাও, ওই দিকটা দেবে কিন্তু, কোণের দিকটা ফাঁক দেবে না একদম। ওই দেখো দেখো, ওই জায়গাটা ফাঁকা রয়ে গেছে, দাও ওখানটা। হ্যাঁ এই দিকটা দাও। কি বৌদি, সব ঠিকঠাক চলছে তো? ও হ্যাঁ, তোমার জন্যই বাড়িটা তাড়াতাড়ি শেষ হচ্ছে। না না, আমি আর এমন কি করেছি? না না, এই সব মালপত্র আনতে তুমি এত সাহায্য করলে। তোমার দাদার ভরসায় থাকলে এতদিনে একটা দেওয়ালও খাড়া করতে পারতাম না। বৌদি, তুমি হলে এখন আমার প্রতিবেশী, একটু সাহায্য না করলে হবে? আর দাদা ব্যস্ত মানুষ, কদিকে নজর দেবে? তা যা বলেছো। যাকে, তোমার কিন্তু একটা পাওনা রইলো। কি পাওনা? খাওয়া। দাঁড়াও, আগে এই বাড়িটা শেষ হয়ে যাক, তারপর একদিন তোমায় নেমন্তন্ন করে বেশ ভালো করে খাইয়ে দেবো। বাহ, ওতেই হবে। তবু তো তোমার হাতের রান্না খাওয়া যাবে। আচ্ছা বৌদি, তোমাকে না রোজ রোজ কষ্ট করে এখানে আসতে হবে না, ও কাজকর্ম আমিই দেখে নেব। না না, তা কি করে হয়? তুমি শুধু শুধু কেন নিজের সময় নষ্ট করবে বলো তো? শুধু শুধু কেন, এই তো বললে খাওয়াবে। অবশ্য দেখো, রমেনদা আবার কিছু মনে না করে। কেন? এই যে আমি ভাগ বসাচ্ছি। ধুর, তোমার রমেনদার কি সে সময় আছে নাকি? থাকলে কি আর আমাকে সব দিক একা সামলাতে হয়? তাও বটে। এই তোরা একটু তাড়াতাড়ি কর, বাড়িটা সময় মতো শেষ করতে হবে তো, তাড়াতাড়ি কর। বৌদি, হ্যাঁ বলো। বলছিলাম এই পুরো কাজটা হয়ে গেলে কি তোমরা এখানে চলে আসবে? হ্যাঁ গো, তাই তো কথা। কেন? না না, এমনি এমনি। ও হ্যাঁ, কটা বাজে গো? প্রায় একটার কাছে। এ বাবা, একটা বেজে গেল, ছেলেটা স্কুলে ছুটি হয়ে যাবে গো, আমাকে ওকে একটু আনতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তো আছি এখানে। সত্যি তুমি আছো বলেই আমি একটু নিশ্চিন্তে আছি। আচ্ছা আমি যাই। হ্যাঁ একদম চিন্তা করো না, যাও। এরপর নির্দিষ্ট দিনে রমেন তার স্ত্রী অনিতা এবং ছেলেকে নিয়ে নতুন বাড়িতে উঠে যায়। দেখতে দেখতে কেটে যায় 1 বছর, কিন্তু তার পরের বছর অর্থাৎ 1993 সালে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা, যা কেউ কল্পনাও করে উঠতে পারেনি। বর্দি, ও বর্দি, বর্দা, ও বর্দা, তোমরা একবার বাইরে এসো না গো। ও বর্দি। কি রে মেজো, তুই এত ভোরে? কি ব্যাপার, কাঁদছিস কেন? ও বর্দি গো, ও বাড়ি ফেরেনি। মানে? হ্যাঁ গো দিদি, ও কাল থেকে বাড়ি ফেরেনি। কি বলছিস কি তুই? এ তো খুব চিন্তার কথা। দাঁড়া দাঁড়া, তোর দাদাকে ডাক দি। কি গো, শুনছো? কি গো, একবার নিচে এসো তো। ও বর্দি, বর্দি গো, আমার যে খুব ভয় করছে। মানুষটা সেই কাল সকালে বেরিয়েছে, আমি সারা রাত জেগে অপেক্ষা করলাম, এখনো ফিরল না। আমি কি করব না করব কিচ্ছু বুঝতে পারিনি, তাই তোমাদের কাছে দৌড়ে চলে এলাম। কি হয়েছে কি? হ্যাঁ, এত ভোরে চিল্লাচ্ছ কেন? কাল রাত থেকে তোমার ভাই বাড়ি ফেরেনি। সে কি? কেন? ওর কি হয়েছে বৌমা? জানি না দাদা, এমন তো ও কখনো করে না। ঝগড়াঝাটি করিসনি তো? না না দিদি, ঝগড়া হবে কেন? তাহলে তোমাকে কিছু বলে যায়নি বৌমা? না দাদা, রোজকার মতোই তো কাজে গেল, সারাটা রাত কেটে গেল, মানুষটা যে এখনো ফিরলো না। কি ব্যাপার, সকালবেলা বৌদি এখানে? আরে দেখ না, ওই রমেন নাকি কাল রাতে ওই কাজ থেকে আর বাড়ি ফেরেনি। তুই কি কিছু জানিস ও কোথায় যেতে পারে? আমি কি করে জানবো?
তাও তো বটে। ও দাদা, ও কোথাও গেলে তো আমাকে সব সময় বলে যায়। আজ তো এতক্ষণ হয়ে গেল, ও কেন ফিরলো না দাদা? তুমি চিন্তা করো না, আমি দেখছি। সোমেন, তুই এক কাজ কর, তুই রমেনের বন্ধু বান্ধবের কাছে গিয়ে একটু খোঁজ খবর নে তো, দেখতো ওরা কেউ কিছু জানে কিনা। আমি রাম, মানে ওই যে রমেনেরা একসাথে কাজ করে না, ওই রামের বাড়িতে গিয়ে আমি একটু খোঁজ খবর নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যা একবার দেখ। ঠিক আছে যাচ্ছি। সকাল সকাল এসব ঝামেলা ভালো লাগে না। শোনো বৌমা, তুমি বাড়ি যাও, তোমার ছেলেটা ওখানে একা রয়েছে, আমি এদিকটা দেখছি। দেখি দাদা। দাদা, ও দাদা, বলছি ওর কিছু হয়ে যায়নি তো? আমার যে বুক ধুক ধুক করছে। কি বলছিস কি মেজো? হয়তো কোথাও গিয়ে কাজে আটকে পড়েছে। যা যা, তুই বাড়ি যা, ছেলেটা বাড়িতে একা আছে। হ্যাঁ তাই যাও, আমি এদিকটা দেখছি। তাই তাই যাই, ও যদি ফিরে আসে। হ্যাঁ, ও যদি ফিরে আসে তুমি আমাকে একটা খবর দিও। হ্যাঁ যাও যাও, বাড়ি যাও, আমি এদিকটা দেখছি, যাও। ঠাকুরপো কোথায় গেল বলো তো? সেটাই তো ভাবছি, ও তো এরকম দায়িত্ব জ্ঞানহীন ছেলে নয়, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। যাও, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, একটু খুঁজে দেখো। হ্যাঁ যাচ্ছি, চোখ মুখে একটু জল দিয়ে যাচ্ছি। ও কোথায় গেছে এটা আমি কি করে বলবো? না না, তা নয়, আসলে রমেন কাল সারা রাত বাড়ি ফেরেনি। কাল তো সন্ধ্যাবেলাতেই কাজের ওখান দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কাল তো আবার একটু তাড়াতাড়ি বেরোলো। তাড়াতাড়ি গেছে? কেন? আচ্ছা, কিছু বলেছিল? বললো যে বাড়িতে কি একটা জরুরি কাজ আছে। বাড়িতে কাজ আছে, অথচ বাড়িতেই ফিরলো না। দেখুন, কোনো বন্ধু বান্ধবের বাড়ি আটকে গেছে হয়তো। না না, ও তেমন নয়, ও জানে ও বাড়ি না ফিরলে বাড়ির লোক ভীষণ চিন্তা করবে। সেটাও ঠিক, কিন্তু আচ্ছা বাকি সব জায়গায় খোঁজ নিয়েছেন? হ্যাঁ, ওদিকটা আমার ছোট ভাই দেখছে। আমি যাই এবার ওই কারখানার দিকটা গিয়ে একবার খোঁজ নিই। হ্যাঁ হ্যাঁ, সে যান, আমার সাথে দেখা হলে না আমি ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ যান, সাবধানে যাবেন দাদা। এই শিব শিব শিব, শোন শোন শোন। হ্যাঁ মির্জা বলো। বলছিলাম কি, তুই জানিস রমেন কোথায় আছে? রমেনদা? হ্যাঁ কেন? আর কি বলবো বল, ও কাল রাত থেকে এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। তাই নাকি? তা কোথায় গেছে? জানলে কি সকাল থেকে এইভাবে খুঁজে বেড়াতাম? তাও বটে, রমেনদা বাড়ি ফেরেনি অথচ বৌদি আমাকে ব্যাপারটা জানালো না। আচ্ছা তোমরা চারদিক খুঁজে দেখেছিলে ভালো করে? হ্যাঁ, সোমেন এদিকটা দেখছে, আর আমি ওই রমেনের বন্ধু রাম, ওর সাথে যে একসাথে কাজ করে, ওর বাড়িতে গেছিলাম ওর খোঁজ করতে। কি বললো সেখানে? ও বললো রমেন নাকি কালকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে, কি কাজ আছে বলে, কিন্তু বাড়ি ফেরেনি। সত্যি তো একটু চিন্তার ব্যাপার। কিন্তু রমেনদা তো বাইরে রাত কাটানোর মতো লোক নয়। সেটাই তো চিন্তা, ছেলেটা গেল কোথায়? আচ্ছা তোমরা চিন্তা করো না, আর একটু ভালো করে দেখো, আর আমিও দেখি কোনো খবর পাওয়া যায় কিনা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি এদিকটা দেখছি। হ্যাঁ তুই যা। বলিস কি, রমেনকে খুঁজে পাচ্ছিস না? না। উমা, এ আবার কি কথা? হ্যাঁ গো, তাই তো খুঁজে বেড়াচ্ছি। আমি তো ওর সব বন্ধু বাড়িতেও গেলাম, কোথাও পেলাম না। কে জানি কোথায় গেছে। আরে বাবা, ও কি বাচ্চা ছেলে যে হারিয়ে গেছে? তা যা বলেছো, আসে কোথাও তো। ও যেখানে কাজ করে একবার খুঁজে দেখেছিস? ওখানে তো দাদা গেছে। ও, তা শিবকে একবার জিজ্ঞেস করেছিস? কেন? আরে বাবা, শিবের তো রমেনের বাড়ি খুব যাতা, তো ওর কাছে গিয়ে একবার খোঁজ নিয়ে দেখ। দেখছি। আরে হ্যাঁ শুনেন, আরে তোর দাদা রমেনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ গো কাকা, আরে আমি তো কালই রমেনকে সন্ধ্যেবেলা বাড়ি ফিরতে দেখলাম। তুমি দেখেছো? আমি দেখেছি বই কি, না দেখলে কি আমি বাজে কথা বলছি? আমি তোকে ডাকলাম, যেন শুনতেই পেল না, হনন হনন করে চলে গেল। সে কি, ও যদি বাড়ির দিকেই যায় তাহলে বাড়ি না গিয়ে গেল কোথায়? শোন, আমি বলি কি, তোর বৌদিকে একবার ভালো করে জিজ্ঞাসা কর। কিন্তু বৌদি তো আমাদের সকালবেলা এসে বলল। বৌদি বললে কি হবে, ভালো করে বোঝ কথাটা। ব্যাপারটা আমার কিন্তু সুবিধের লাগছে না। তুমি কি বলতে চাইছো বলো তো? শোন, এইসব যা শুনছি কানাঘুষো কানাঘুষো, আমি অনেক কথা শুনছি। কি শুনছো? শুনছি ওই শিবের সাথে তোর বৌদি
খুব মাখামাখি, ওর বাড়িতে রোজ যাতায়াত চলছে। হ্যাঁ গো হরি কাকা, আমিও শুনেছি, কিন্তু কতটা সত্যি বা মিথ্যে জানি না। তুই এক কাজ কর না, ওদের বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়ে দেখ। দেখছি। শোন, এই কেসটা গন্ডগোল আছে। মানে শোকের মধ্যে ভূত নেই তো? দিদি গো, কোথায় গেল তোমার দেওর? বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো তো ফিরলো না। ফিরবে দেখিস, ঠিক ফিরে আসবে। ওরা তো সবাই গেছে খোঁজ দিতে, দেখিস ঠিক চলে আসবে। ও দিদি, ও তো এমন কখনো করে না, ও ফিরছে না কেন দিদি? কি গো, কোনো খোঁজ পেলে? সে কি গো, ও কাজে যায়নি? গিয়েছিল, কিন্তু কাল সন্ধ্যাবেলায় ও ফিরে এসেছে। তাহলে ছেলেটা গেল কোথায়? সেটাই তো ভাবছি। ও দিদি, আমার কি সর্বনাশ হলো গো। কিরে, কোনো খবর পেলি? না, কোথাও খোঁজ পেলাম না। তবে 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 কি বল? তবে হরি কাকা বলছিল যে সন্ধ্যাবেলা ওকে বাড়ি ফিরতে দেখেছে। হ্যাঁ হ্যাঁ। সে কি বৌমা, ও ফিরেছিল? কই না তো। কিন্তু হরি কাকা যে বললো, হরি কাকা তো দাদাকে ডেকেও ছিল, কিন্তু দাদা না দাঁড়িয়ে হনন করে বাড়ির দিকে চলে এসেছে। তাহলে আবার বাড়ি না ফিরে ও গেল কোথায়? বাড়ির সামনে থেকে এসে উধাও হয়ে গেল নাকি? বৌদি, কি ব্যাপার? কি গো বৌদি, রমেন এখনো বাড়ি ফেরেনি? সে কি, কাউকে কিছু না বলে লোকটা গেল কোথায়? হ্যাঁ রে শিবদা, তুই কি সত্যি জানিস না দাদা কোথায়? না মানে আমি জানবো কোত্থেকে? আর আমি জানলে তোমাদের বলতাম না। দাদা, আমাদের মনে হয় একবার থানায় যাওয়া উচিত, বুঝলে? থানায়? হ্যাঁ, দাদাকে না পেলে তো একটা মিসিং ডায়েরি করতে হবে, তাই না? এটাও ঠিক। আর শোনো না, বলছি এই থানায় যাওয়ার আগে না আমাদের এই আশপাশটা একটু ভালো করে খুঁজে দেখি একবার, বুঝলে? আরে আশেপাশে খুঁজে কি হবে, আমি তো চারদিকটা চষে ফেললাম, কোথাও নেই। তবু আমরা খুঁজে দেখি। চলো দাদা, চল। আমি যাব তোমাদের সাথে? না, থাক, চলো দাদা। আচ্ছা আচ্ছা বৌদি, তুমি আগে তো আমায় বলবে যে রমেনদা ফেরেনি। দেখি আমিও যাই, চারপাশটা একটু দেখি, যদি কোথাও খোঁজ পাই। আসছি আমি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও রমেনের কোনো সন্ধান পাওয়া যায় না। রমেনের দাদা ও ভাই গাইঘাটা থানায় রমেনের নামে মিসিং ডায়েরি করে, পুলিশ খোঁজ খবরও করে, কিন্তু তারাও কোনো খবর জোগাড় করতে পারে না। কিন্তু কোথায় গেল রমেন? কোথায় হারিয়ে গেল সে? প্রত্যক্ষদর্শীর কথা মতো সে যদি বাড়ির দিকে যায়, তাহলে সে বাড়ি ফিরল না কেন? তাহলে কি রমেনের নিখোঁজ হওয়ার পিছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? কেটে যায় আরো 1 বছর, কিন্তু রমেন আর ফেরে না। তারপর হঠাৎ একদিন বদলে যায় সবকিছু। পাড়ার লোকজন এমন এক খবর নিয়ে আসে যাতে রমেনের নিরুদ্দেশের ঘটনা আবার সামনে চলে আসে। মিহির, মিহির, মিহির। কি ব্যাপার? তপাদা যে? মিহির কোথায়? ঘরে। ডাকো না একবার মিহিরকে। দাঁড়ান, ডাকছি। কি গো, শুনছো? এই শুনছো? হ্যাঁ, তপাদা এসছে। আসছি। শোন না। আরে তপদা, কি ব্যাপার তোমরা? শোন, তোর সাথে একটা কথা আছে। বলো, কি কথা? আরে কাল রাতে আমি আর বিশু কাজ থেকে বাড়ি ফিরছিলাম, তখন দেখি শিব ওই পুরনো পাতকুয়া থেকে বস্তায় কিসব ভরে তুলছে। না মানে বুঝলাম না। আরে বাবা, তোর ভাই রমেনের বউয়ের সাথে তো এখন খুব দহরম মহরম। শিব তো সারা দিন ওই রমেনের বাড়িতেই পড়ে থাকে। এমনকি রমেনের বউ শিবের জন্য রোজ রান্না করে খাবার দিয়ে আসে শুনেছি। শুধু দিনে নয়, রাতেও যাতায়াত আছে। হ্যাঁ শুনেছি, কিন্তু কি বলবো বলো তো? শোন, রমেন যেভাবে দুম করে গায়েব হয়ে গেল, তাতে কিন্তু আমাদের খুব সন্দেহ আছে। কি বলতে চাইছেন বলুন তো? বলতে চাইছি শিব রমেনকে সরিয়ে দেয়নি তো। হে ভগবান, হে কি বলছেন? তার মানে
তোমরা কি বলতে চাইছো যে শিব রমেনকে খুন করেছে? আমাদের এখন তাই মনে হচ্ছে। হ্যাঁ রে, আমার মনে হয় রমেনকে মেরে ওই পাতকুয়ায় ফেলে দিয়েছিল। এখন ওই হাড়গোড়গুলো বস্তায় ভরে সরিয়ে দেবার মতলব করছে। না হলে তুই ভেবে দেখ, হরি কাকা নিজের চোখে দেখেছে রমেনকে বাড়ির পথে যেতে, আর রমেন বাড়ির পথ থেকেই গায়েব হয়ে গেল। আর একটা জিনিস ভেবে দেখো, আমরা কিন্তু রমেনকে সব জায়গা খুঁজেছি, একমাত্র শিব সে কিন্তু পাতকুয়োটা খুঁজছিল। হ্যাঁ, আমার মনে হয় কিছু একটা কেস আছে। তোর ভাইয়ের বউটাকে ঠিক সুবিধার লাগছে না। রমেনের গায়েব হওয়ার পিছনে নিশ্চয়ই ওর বউয়ের হাত আছে। ঠিকই বলেছো। কি গো, ওনারা কি বলছে? ওনারা যা বলছেন ঠিকই বলছেন। চল একেবারে হাতে নাতে গিয়ে ওদের ধরি। একবার চেপে ধরলেই। হ্যাঁ, সবকিছু সরিয়ে ফেলার আগে চল ওদের তাড়াতাড়ি ধরি। কিন্তু আমাদের ধারণাটা যদি ভুল হয় তাহলে তো মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াবে। আরে রমেনের কি হয়েছে, কোথায় আছে সেটা জানা আগে, না তোর মান সম্মান আগে? ঠিক আছে, তাহলে চল একবার গিয়ে দেখি, আর যাওয়ার পথে সোমেনকে একবার ডেকে নেবো। চল। এই আমি আসছি। চলো 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 চলো, ওখানে কিছু লোক ডেকে নেবো। চলো। কি ব্যাপার, খুশি যে আর ধরে না? কেন, কারণ আছে। ও, তা বলা যাবে না বুঝি? তা সে আমার পুরস্কারটার কথা মনে আছে তো? সব মনে আছে দেখছি। তো কবে পাবো জানি না। সে কি, এই যে বললে রাত্রি হলে আজকে কি একটা রহস্য আছে জানো? হ্যাঁ, সময় হলেই পাবে। আজ কিন্তু ছাড়ছি না, আজ না পেলে কিন্তু বৌমা, এবার বলুন আপনারা কি বলবেন? হ্যাঁ স্যার, সেই প্রথম আমরা ধরা পড়ে যাই সবার কাছে। তার মানে সবার ধারণাটাই ঠিক ছিল, আপনারা দুজন দুজনকে ভালোবাসতাম। আসলে সত্যি কথা বলতে স্যার, কখন যে অনিতাকে আমি ভালোবেসে ফেলেছি নিজেই বুঝিনি স্যার। যবে প্রথম ওকে দেখি তখন থেকেই ওকে আমার ভালো লাগা শুরু হয়। তাই যখন রমেনদা আর ওর ছেলে বাড়ি থাকতো না, আমি পৌঁছে যেতাম অনিতার কাছে। ওমা, তুমি কি দেখছো অমন করে? তোমাকে। তাই? আচ্ছা, একটা সত্যি কথা বলবো, রাগ করবে না তো? না, বলো। আমি তোমার প্রেমে পড়ে গেছি। হাসছো কেন? কিছু না। আমি কিন্তু সত্যি বললাম বৌদি। বৌদি না, অনিতা। কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলেছে। দেখুক, আজ তুমি আমার স্বপ্ন পূরণ করে দিলে যে। তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই তো এত কম দামে এই জমিটা তোমাদের কাছে বেচেছি। বাবা, তোমার পেটে পেটে এই মতলব ছিল? কেন হবে না, প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি যে। সত্যি বলছি, আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি। কি করছো কি? হাত ছাড়ো, কেউ দেখে ফেলবে। পাগলামো করো না। কি করব, তুমি তো আমায় পাগল করেছো। আচ্ছা ঠিক আছে, তোমার পাগলামো আমি এক্ষুনি শান্ত করে দিচ্ছি। ঘরে এসো। কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দেব? শিব কেন রোজ রোজ আমাদের বাড়িতে আসে? কেন,
কেউ কি আমাদের বাড়িতে আসতেও পারবে না? কেউ আর শিবের মধ্যে পার্থক্য আছে অনিতা? আচ্ছা, তাছাড়া ওর সাথে তোমার কিসের এত মাখামাখি শুনি? মাখামাখির কি আছে? ও একটু গল্প করতে আসে। আর তাছাড়া এই বাড়িটা তৈরি করতে ও কত সাহায্য করেছে বলো তো। দেখো অনিতা, এই নিয়ে গ্রামের 5 জনে 5 রকম কথা বলছে। তাহলে 5 জনের কথা শুনেই নাচো? আমাকে জিজ্ঞেস করছো কেন? শোনো অনিতা, দেখো আমি তোমাকে ভরসা করি, ভালোবাসি। দেখো এমন কিছু করো না যাতে তোমার আর আমার সম্পর্কটা ছিদ ধরে। থাক, ভালোবাসার কথা তুমি নাই বা বললে। সারাদিন বাড়িতে একা থাকার কি জ্বালা তুমি কি করে বুঝবে? আর কেউ আমার সাথে একটু কথা বললেই তোমার গায়ে জ্বালা ধরে। এটা গায়ে জ্বালা ধরা নয় অনিতা, এটা মান সম্মানের ব্যাপার। রাখো তোমার মান সম্মান। বুঝেছি, যা রটে কিছুটা তো বটেই। শোনো অনিতা, একটা কথা বলে, আমার চোখে কোনোদিন কিছু যদি পড়েছে তাহলে সেদিন আমার চেয়ে কিন্তু কেউ খারাপ হবে না, কথাটা বলে দিয়ে গেলাম। সবকিছু জেনে তো আপনার স্বামীর রাগ করাটাই স্বাভাবিক। জানি, কিন্তু তখন যে আমি ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, ওকে যে আর সহ্যই করতে পারছিলাম না। কিন্তু শিববাবু তো বিবাহিত ছিলেন, আর আপনাদের তো বিয়েও হতো না। সব জেনেও? হ্যাঁ স্যার, সব জেনেও আমরা একে অপরকে ভালোবেসেছিলাম। না, এটাকে ভালোবাসা বলে না, এটা অবৈধ, অপরাধ। তাছাড়া এই ভালোবাসার কোনো মূল্য নেই সমাজে। আচ্ছা, বাদ দিন, এসব বুঝিয়ে আপনাদের কোনো লাভ নেই আমার। এবার বলুন, এরপর আপনারা কি করলেন? যা বলবেন সত্যি বলবেন, কারণ আর কিন্তু পালাবার কোনো সুযোগ পাবেন না। তাছাড়া কেস ডায়েরিতে সবই লেখা আছে। তবু আমি আপনাদের মুখ থেকে সত্যিটা শুনতে চাই। বলুন। স্যার, রমেনদার ফিরতে ফিরতে অনেক রাত হতো। সেই সময়টা আমি আর অনিতা একসাথেই কাটাতাম, কিন্তু সেদিন হঠাৎ। এই, আমাকে একটা সিনেমা দেখাতে নিয়ে যাবে? কেন, রমেনদা তোমায় নিয়ে যায় না? দূর, ওর অত সময় কোথায়? আর রমেনদার কোনো রসকস নেই। লজ্জা করে না তোমার? হ্যাঁ, এতটা নিচে নেমে গেছো? এই দাঁড়া, তোর সাহস তো কম নয়। আমার বাড়িতে বসে আমার বউয়ের সাথে। এই দেখো, অনিতা আমায় ভালোবাসে, তুমি ওকে সময় দিতে পারো না তো ও কি করবে? বাহ, চমৎকার। আমার বাড়িতে আমার বউয়ের প্রেমিকের কাছ থেকে আমাকে এসব কথা শুনতে হচ্ছে? এত শরীরের খিদে তোমার? আজ খবরদার ওর গায়ে হাত দেবে না। ও এখন আমার, তোমার নয়। ছাড় বলছি, হওয়াচ্ছি তোর, তোর হওয়াচ্ছি। এত বড় সাহস, তুই কি করে আমার বউয়ের হাতে আছিস? বলছি পাটা চেপে ধরো। আজ চিরকালের মতো এই পথের কাঁটাটাকে সরিয়ে দেবো। হেই, ও তো মরে গেছে মনে হয়। সারা বড্ড জ্বালা ছিল আমাদের। এখন কি হবে? জানাজানি হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে। কিচ্ছু হবে না, কাক পক্ষী উঠে পাবে না। তুমি শুধু আমি যা বলছি তাই করে যাও। এমন জায়গায় বডিটা লুকাবো না, কেউ হদিশ পাবে না। সবাই জানবে রমেনদা ভ্যানিশ। এরপর স্যার, ওই পুরনো পাতকুয়াটায় রমেনদার বডিটা ফেলে আমরা মাটি চাপা দিয়ে দিই স্যার। কেউ টের পায় না। সত্যি কেউ টের পায়নি, কিন্তু 1 বছর পর আবার সেটাকে বের করতে গেলেন কেন? ভাবলাম স্যার, যদি আবার কেউ মাটি খোঁড়ে
তাহলে তো বডিটা বের হবে, সবাই সত্যিটা জেনে ফেলবে। তাই তাই আবার ওই মাটির থেকে রমেনদার হাড়গোড়গুলো বের করে আমি জঙ্গলে ফেলে দিয়ে আসি স্যার। সেই তো ধরা পড়ে গেলেন, যদিও মাঝে কয়েক বছর পালিয়ে বেড়াতে পেরেছেন, কিন্তু শেষটা তো একই হলো। আসলে কি জানেন তো, পাপ কোনোদিনও চাপা থাকে না। এবার বাকি জীবনটা জেলে বসে একান্তে দুজনে ভাববেন এই অবৈধ ভালোবাসার জন্য আপনারা কত কিছু হারালেন। একটি ছেলে বিয়ে হয়েছিল, সে ঘর সংসার করছিল, তার মা বাবা ভাই বোন একসঙ্গেই সবাই একই পৈতৃক সম্পত্তিতে বসবাস করছিল, কিন্তু সামান্য মতপার্থক্যের কারণে ছেলেটি তখন তার পৈতৃক বাড়ি ছেড়ে চলে যায় এবং যে পাশের একটা গ্রামে যে সেখানে একজনের আর জমি কিনে সেখানে ঘরবাড়ি তৈরি করে বসবাস করত। কিন্তু 1 বছর সেখানে ঘর সংসার করার পরে তার ভাইয়েরা লক্ষ্য করলো যে তার ভাইয়ের আর কোনো খোঁজখবর নেই। তারা যে খোঁজখবর নেয় যে কোথায় গেল ভাই, কিন্তু সদুত্তর কেউ দিতে পারে না। এইভাবে দিনের পর দিন সন্দেহটা বেড়ে যায় যে ভাই গেল কোথায়। তাদের কিছু বলল না, ভাইয়ের সঙ্গে রিলেশনটা আছে, সে ঝগড়াঝাটি হলেও। কিন্তু তখন এই পরিস্থিতিতে তখন পাড়ার বহু লোক জড়ো হয়। দেখা গেছে যে ওই যে যার মানে জমিটা কিনে তারা ঘর মানে বাড়ি তৈরি করেছিল, সেই জমির যে মালিক, সেই জমির মালিক সঙ্গে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। তখন মানুষের মনে সন্দেহ হয় এই ভদ্রমহিলাকে, ওর ওয়াইফকে। তখন ওই পাড়ার লোকজন এসে প্রচণ্ড চাপ সৃষ্টি করলে তখন ওরা চাপের কাছে ভেঙে পড়ে এবং তারা স্বীকার করে যে 1 বছর আগে যে একদিন রাত্রিবেলায় মদ খাইয়ে এই ওর ওয়াইফ এবং এই যার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ভোলানাথ, এরা দুজন মদ খাইয়ে তাকে বেহুশ করে তার গলা টিপে মেরে ফেলে তার পাশে একটা পাতকুয়ো মতো ছিল, সেখানে জল ছিল না, সেখানে তার বডিটা ফেলে দেয় এবং সেখানে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এইভাবে দীর্ঘদিন ধরে চলছিল। তারপরে প্রায় 8-10 মাস কেটে যাওয়ার পরে তারপরে একদিন যখন এই ঘটনা যখন সব চুপচাপ হয়ে গেছে, তখন তারা ওই বডি মানে সেই কুয়োতে নেমে একদিন রাত্রিবেলায় তার মাথার খুলি হাড় এই সবগুলো তুলে নিয়ে পাশের একটা চৌধুরী বাগান বলে একটা বাগান আছে, সেই বাগানের মধ্যে নিয়ে রাত্রিবেলায় তার হাড়গোড়টা ফেলে দেয়। এবং এই পরিস্থিতিতে যখন পাড়ার লোক চেপে ধরে তখন ওদের মারধর করলে ওরা স্বীকার করে এবং চৌধুরী বাগানে যেখানে তার হাড়গোড় ফেলেছিল সেখানে নিয়ে যায়। সেখান থেকে সেই হাড়গোড়গুলো উদ্ধার করা হয়, মাথার খুলিটা উদ্ধার করা হয় এবং যে পাতকুয়োতে ফেলেছিল সেই পাতকুয়োর কাছেও তারা নিয়ে যায়। তারা দুজন নিয়ে যেয়ে তার দেখায় যে কিভাবে তারা খুন করেছিল। পাড়ার লোক এদের ধরেছিল, মারধর করেছিল, মারধর করার ফলে তারা আহত হয়েছিল, হসপিটালে তখন ভর্তি করেছিল, পুলিশ উদ্ধার করেছিল, গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়েছিল দুজনকে। কিন্তু পরবর্তীকালে যেহেতু 90 ডেজে চার্জশিটটা হয়নি, পোস্টমর্টম রিপোর্টটা হাতে পাওয়া যায়নি, যেহেতু এটা বডিটা তো টোটালি ডিকম্পোজড বডি, মানে একেবারে বাজে হাড়গোড় ছাড়া কিছুই পায়নি, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। সেই চার্জশিট দেওয়ার সুযোগে তারা জামিন পেয়ে গেছিল, কিন্তু জামিন পাওয়ার পরেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় এই ওয়াইফ এবং ওই অবৈধ সম্পর্ক যার সঙ্গে ছিল। তারপরে দীর্ঘদিন হয়ে গেল এই ফেরার ছিল, প্রায় 23-24 বছর পরে এসে পুলিশ আবার তাদের হদিশ পায়। হদিশ পাওয়ার পরে তারা ভেবেছে হয়তো কেস মিটে গেছে, পুলিশ যে ওদের দুজনকে আবার গ্রেপ্তার করে। এখন আমরা পুনরায় আবার এই কেসটা নতুনভাবে মানে ট্রায়ালের দিকে নিয়ে এসছি এবং চার্জ গঠন করব। আমরা চার্জ গঠন করে এদের দুজনকে আমরা বিচারে বসিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেবো, যে এই ধরনের জঘন্য অপরাধী যারা স্বামীকে হত্যা করলো, প্রেমিক, তারা দুজন মিলে এই ধরনের জিনিসের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা মোটামুটি ট্রায়ালটা রেডি করেছি। আমরা আগেও বহুবার বলেছি, আবারও বলছি, অবৈধ সম্পর্ক সাময়িকভাবে সুখের মনে হলেও তার পরিণতি কিন্তু মোটেও সুখকর নয়। শুধু দুজন না, তাদের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোকেও এর ফল ভোগ করতে হয়। ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু সেই ভালোবাসাই সার্থক হয় যখন তার কথা সমাজের সামনে মাথা উঁচু করে বলা যায়। তাই সাবধান, এরকম সম্পর্কে জড়িয়ে পড়ার আগে নিজের এবং নিজের পরিবারের কথা ভাবুন, তাদের বিপদ ডেকে আনবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।